আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের 56 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পরিচয় করিয়ে দেই। ও শাফিন, ও মিরাজ, ও আরমান, আর ও মুশফিক। আলাপচারিতার সময় একটু হাসলো মুশফিক। পরপরই আর চোখে শাফিনের দিক দেখল। সেদিন তো অত করে বুঝিয়েছিল ওকে। বুঝতে চাই পুষ্পিতাকে এত কাছ থেকে দেখে আজ তার মতিগতি কি হয়। কিন্তু না, শাফিন হাসছে, কপটতা শূন্য ফুরফুরে হাসি। মিরাজ আগবাড়িয়ে শুধালো, কেমন আছেন? পুষ্পিতা বলল, জি ভালো। আপনি? ভালো ভালো, খুব ভালো। শাফিন জিজ্ঞেস করল, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? জি। তীব্র বলল, এবার বাসায় যাও। পুষ্পিতা বাধ্যের ন্যায় মাথা কাত করল। চোখের কোণা দিয়ে লম্বা পুরুষটিকে দেখে চলে গেল নিশ্চুপ। সঙ্গে সঙ্গে মুখ ছোটালো মিরাজ, হই হই ভাব। ভাই, তুই কত এগিয়ে গেছিস। যে মেয়ে সেদিনও তোকে দেখে ভয়ে দৌড়ে পালালো, আজ সে ভয় পেয়ে তোর পেছনে গিয়ে লুকাচ্ছে। মাই গড। তীব্র একপেশে হাসে, সোজাসুজি জানায়, শি অলসো লাইকস মি। মুশফিক অবাক হয়ে বলল, কি করে বুঝলি? তীব্র এত জবাব দিল না, শুধু হেসে গেল শব্দহীন। তারপর চিলের মতো দক্ষ নজর বোলালো বন্ধুদের দেহে। হুবহু তার মতো করে বসনভূষণ পাল্টে এসেছে ওরাও। গুছিয়ে শার্ট পরেছে, চুল পরিপাটি। সবাইকে সুন্দর ভদ্র লাগলেও আরমানের সাথে এই পোশাক এখনও ঠিক মানায়নি। তার বাম ভ্রুতে একটা আড়াআড়ি কাটা দাগ আছে। ফ্যাশনের জন্য নিজেই কেটেছিল, সেজন্য গুন্ডা গুন্ডা ছাপটা এখনও স্পষ্ট আদলে। কিন্তু সন্তুষ্ট তীব্র। নিজের জন্য বন্ধুদের এইটুকুন কাজ সত্যি তার মন ছুঁয়েছে। নির্ভেজাল হাসি টানল ঠোঁটে, প্রশ্ন করল কোমল গলায়, তোরা এখানে কেন? শাফিন ঢাকা ব্যাক করবে আজ, ওকে এগিয়ে দিতে যাচ্ছি। তোকে দেখে এলাম আর কি। আরমানের চটপটে জবাব। তীব্র শাফিনের দিক ফিরলে এক টুকরো হাসল সে, যে হাসি ফের সূক্ষ্মতা দিয়ে মেপে নিল মুশফিক। এটা টেনে হিচড়ে আনা হাসি নয় তো। শাফিন তীব্রর কাছে এসে দাঁড়ায়, কাঁধ পেঁচিয়ে বলে, চলে যাচ্ছি রে। বনুয়ার মা একা, বললাম না, পরে আবার আসব। কোনো কিছু দরকার হলে জানাস আমায়। ও ঘাড় কাত করল, ঠিক আছে, সাবধানে থাকিস, আর অল দ্য বেস্ট ফর এভরিথিং। তীব্র কিছু বলতেই যাচ্ছিল, এর মাঝে ফোন বাজল ওর। পকেট হতে বের করে দেখল জামশেদ তালুকদার আবার কল করেছেন। ও বীতস্পৃহায় চু সূচক শব্দ তুলল জিভে। লাইন কাটল না, রিংটোন বেজে বেজেই নিজেই বিচ্ছিন্ন হয়। হুট করে মেসেজ এলো তারপর। তীব্র যখন মেসেজে মন দেয়, এপাশে মুশফিক শাফিনের পাশ ঘেঁষে দাঁড়ালো। কণ্ঠ চেপে বলল, একটু কথা আছে, এদিকে আয়। শাফিন পেছনে যায়, একটু দূরে এসে থামে। কি বলবি? বলবো না, একটা সত্যি কথা জানতে চাইব। শাফিন কপাল গোছালো, মাথা নাড়ে ঝড়ের গতিতে। অবিলম্বে জবাব দেয়, কি যে বলিস, সেদিন আমায় অত সুন্দর করে বোঝালি, এরপরেও আমি এই ভুল করব? সত্যিই তো, বিট্টু না থাকলে কি হতো আমার? মা হারা হতাম। একটা সামান্য মেয়ের জন্য বন্ধুত্বে ফাটল ধরানোর মতো বেইমান আমি নই রে। আর এখানে এসে যা দেখছি, বিট্টুটা যেভাবে মেয়েটার প্রেমে ডুবেছে, এরপরেও তাকে নিয়ে দুঃস্বপ্নেও আমি কোনো কিছু ভাবতে চাই না। ও এখন তোদেরও ভাবি, আমারও ভাবি। এতক্ষণে শ্বাস নিল মুশফিক, হাসল বড় নিশ্চিন্ত ভঙ্গিতে। তৎক্ষণাৎ জড়িয়ে ভরে বলল, শুনে খুব খুশি হলাম বন্ধু, খুব ভালো থাক তুই। জামশেদ তালুকদারের নম্বরের জন্য বরাদ্দ ইনবক্সটা এতদিন খালি পড়েছিল। আজ প্রথমবার মেসেজ এসেছে সেখানে। তীব্রর খোটকা লাগলো খানিক। কিছু কি ঘটেছে ওখানে? ইনবক্সে অন করল চিন্তা সমেত। জামশেদ সমস্ত রাগ ক্ষোভ উগলে লিখলে, অভদ্র অসভ্য ছেলা, কতবার কল দিয়েছি, ধরার নাম নেই। তোমার মা অসুস্থ, সেই খবরটা অবধি নিচ্ছ না। এই তার প্রতি এত দরদ তোমার, তাই না? তীব্রর বিরক্তি উবে গেল। টানটান হলো শুভ্র ললাট। মা অসুস্থ? এরপরে ছেলেটা থেমে থাকবে? তুরন্ত জিপের দরজা খুলে উঠে বসল সে। ইঞ্জিন চালু করতেই মিরাজ বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? বাড়ি, মা অসুস্থ। মুশফিক বলল, আন্টি অসুস্থ? সে কি, আমরা আসব? না, এখানে থাক, পুষ্পিতার দিকে খেয়াল রাখবি। সাথে আঙুল উঁচু করে বলল, কোনো রকম উল্টাপাল্টা করলে কিন্তু। মিরাজ সচেতন ভঙ্গিতে মাথা নাড়ে, না না, কিচ্ছু করব না ভাই। ও এখন আমাদের সমগ্র জাতির ভাবি, ভাবির সাথে কি অসভ্যতা মানায়? শাফিন বলল, বিট্টু, যখন ঢাকায় যাচ্ছিস তাহলে আমিও তোর সাথে যাই। তীব্র বলল, আয়। শাফিন ঝটপট উঠে বসল। নিমেষে সাই সাই বেগে ছুটে চলল গাড়ি। নাহিদ খুব বড় বিপাকে পড়েছে। একটা নয়, আধাটা নয়, দুটো মুসিবত যাকে বলে। প্রথমটা সাদাসিধে সমস্যা হলেও দ্বিতীয় বিপদ তুখর। প্রায় অনেকটা সময় পেরিয়েছে, তীব্র ফোন ধরছে না। সেই সকালে কলেজের জন্য বেরোলো, এখন প্রায় সন্ধে, এখনও বাসায় আসেনি। নাহিদের মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। বিট্টুটা এখানে আসতে না আসতেই মারপিট করেছে, তার উপর অচেনা নতুন জায়গা। ছেলেগুলো ওকে একা পেয়ে কিছু করল কিনা সেই শঙ্কায় বুক কাঁপছে ওর। নাহিদ তার ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রতি বরাবরের ন্যায় আজকেও বিরক্ত হলো। কোনো রকম কিছু আন্দাজে কোলাচ্ছে না। কোথায় যেতে পারে বিট্টু? এই যে আজ তার জীবনের একটা খুশির দিন, অথচ ওকেই জানাতে পারছে না। নাহিদের চাকরি হয়েছে, মোটামুটি বেতন। এই মফস্বলে অমন হাইফাই স্কেল কে আর দেবে? সে হতাশ দৃষ্টি একবার টেবিলে রাখা মিষ্টির প্যাকেটটাকে দেখল। সেই কখন এনেছে ফ্ল্যাটে বিলি করবে বলে, কিন্তু এখনো পড়ে আছে অমন। বিট্টুকে আগে না খাইয়ে বাকিদের কিভাবে দেবে সে?
কিন্তু ওদের বাসায় ফ্রিজ নেই। শুকনো মিষ্টি হলে চিন্তা ছিল না, তবে রসগোল্লা তো টিকবে না গরমে। নাহিদ ফোঁস করে শ্বাস ঝাড়ে, বাটি এনে মিষ্টি তুলে রওনা করে নুহাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। অন্যমনস্ক হাতে দরজা খুলল যখন, ওপাশে কেবল এসে দাঁড়িয়েছে নুহা। আচমকা মেয়েটাকে দেখে ভরকে গেল নাহিদ। নুহার ওসবে খেয়াল নেই, ওকে দেখেই ঢেউয়ের মতো উচ্ছ্বসিত হাসল সে। আনন্দে হড়বড় করে বলল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার ঢ্যাঁড়স, আপনার জন্য আমি আজ হাইয়েস্ট মার্কস পেয়েছি জানেন। কি বলে যে এখন আপনার প্রতি কৃতজ্ঞতা জানাবো মিস্টার ঢ্যাঁড়স। আপনি অ্যাসাইনমেন্টগুলো না করে দিলে কি যে হতো আমার। অনেকগুলো থ্যাংক ইউ। হ্যাঁ। নাহিদের গোল গোল চোখ দুটো ঠিকরে আসার দশা হলো। নিজেকে ধাতস্থ করল সময় নিয়ে, তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে। মুখে হাসি নেই। নুহা ভ্রু কাকালো, কণ্ঠ সন্দিহান। কিছু হয়েছে আপনার? পরপরই খেয়াল হলো ওর হাতের দিকে। টসটসে মিষ্টি দেখে বলল, মিষ্টি কেন? নাহিদ শিশুর মতো ঠোঁট উল্টে পাল্টে বলল, আমার চাকরি হয়েছে, নিন। নুহার হাতটা নিয়ে সেখানে বাটি ধরিয়ে দেয় সে। মেয়েটা হতভম্ব হয়ে বলল, এমন খুশির খবর কেউ এভাবে দেয় বাপের জন্মে দেখেনি। আপনি আসলে কি দিয়ে তৈরি বলুন তো? নাহিদের কিচ্ছু এলো গেল না। নিজের মতো মুখ ভার করে বলল, আমার মনটা ভালো নেই, আমার বন্ধু এখনো বাড়ি ফেরেনি, চিন্তায় আছি। নুহা সাবলীল, চিন্তার কি আছে? আপনার বন্ধু কি ছোট বাবু? হয়তো গিয়েছে কোনো কাজে, ফোন করলেই তো পারেন। নাহিদ একেবারে রুষ্ট চোখে চাইল, আপনার কি মনে হয় আমি ফোন করিনি? সবসময় এত বেশি কথা বলেন কেন? নরম ছেলের হঠাৎ চেতে যাওয়ায় দমে গেল নুহা। হাত তুলে বলল, আচ্ছা আচ্ছা, কাম ডাউন। অল্পতে এত রেগে যাওয়ার কি আছে? সবসময় মাথা ঠান্ডা রাখবেন আমার মতো, বুঝলেন? নাহিদ আশ্চর্য বনে বলল, আপনার মাথা ঠান্ডা? ঠান্ডাই তো, শুধু মাঝে মধ্যে একটু আধটু রেগে যায়। নাহিদ দীর্ঘশ্বাস ফেলল। বুঝল এই মেয়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তার দুঃখ বুঝবে না। বলল মুখ কালো করে, আচ্ছা, আপনি যা বলেছেন সেটাই ঠিক, তাহলে এখন আলোচনা এখানেই থামিয়ে দেই। নুহা বেগ নিয়ে বলল, থামাবো কি? আমি তো ভাবলাম আজকে আপনাকে আমার হাতে বানানো 1 কাপ চা খাওয়াবো। এটা আমার অ্যাসাইনমেন্ট করে দেয়াই আপনার জন্য একটা ট্রিট। তাছাড়া ওই দিন কি দারুণভাবে আপনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন। আজ আমি আপনাকে দেখাতে চাই আমার হাতের চাও ফেলে দেওয়ার মতো হয় না। নাহিদ খুশি হতে পারল না, ক্লান্ত কণ্ঠে বলল, পরে একদিন খাবো মিস নুহা। আসলে আমি একে তীব্রকে নিয়ে চিন্তায় আছি, আবার আমার একটা কাজও বাকি। নুহা বলল, আপনার চিন্তা চা খেলেই দূর হয়ে যেত ঢ্যাঁড়স। প্লিজ না করবেন না, না হলে আমার খারাপ লাগবে। আপনি আসলে বুঝতে পারছেন না। আচ্ছা ভেঙেই বলি, আমি কিছু জ্যান্ত ছোট কই মাছ কিনে এনেছি, বুঝেছেন? কিন্তু কিভাবে কি কাটবো কিচ্ছু বুঝতে পারছি না। কোনো রকম কড়াইয়ে ঢেকে রেখে এসছি। এত লাফাচ্ছে ওগুলো, তীব্র আসার আগে না কাটলে রাগে আমাকে জ্বালিয়েই দেবে। তার সংকীর্ণ মুখখানা আর দুঃখে উথলে আসা কণ্ঠ শুনে নুহার সমব্যথিত হওয়ার কথা ছিল, এরকমই ভেবেছিল নাহিদ। অথচ মেয়েটা কেমন কর্কশ স্বরে বলল, কাটতে যখন পারেন না কিনতে গেলেন কেন? আমি তো শুনেছি আপনারা রান্নাও ঠিকঠাক জানেন না। একটা পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলা লোকজন যদি কই মাছ কিনে আনে, তাকে শুধু জ্বালিয়ে কেন, পুড়িয়ে ভস্য করা উচিত। নাহিদ হতবুদ্ধি হয়, তাজ্জব বলে চেয়ে থাকে, এটা মেয়ে না আর কিছু। নুহা কিছুক্ষণ ভাবল, সমান চিন্তিত হয়ে বলল, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আপনার বিপদেও আমার পাশে থাকা উচিত। কিন্তু আমি তো শুধু ইলিশ মাছ কাটতে পারি, এই স্যাঁতস্যাঁতে কই মাছ দেখলেই আমার গা গোলায়, সেখানে ধরব কি করে? প্রথম 2 লাইন শুনে নাহিদের মুখটা উজ্জ্বল হচ্ছিলই, শেষ দিকে এসে চিমসে এলো আবার। বলল দুঃখী গলায়, থাক, দরকার নেই, আপনি বলেছেন ওতেই হবে। নুহা চট করে চুটকি বাজালো আঙুলে, উৎফুল্ল চিত্তে বলল, আইডিয়া, পুষ্পিতা তো সব পারে, ওকে ডেকে আনব। কিছু মনে করবে না? কি মনে করবে? ও যা পরোপকারী, আমার জায়গায় থাকলে এত কথাও বাড়াতো না। আবার ওর স্যারের কাজ, এক দৌড়ে আসবে। দাঁড়ান, আমি নিয়ে আসি। নাহিদ মাথা দোলালো। নুহা কয়েক পা গিয়ে আবার ফিরে চেয়ে বলল, শুধু কিন্তু কেটে দেয়া হবে, গতবারের মতো রান্না করবে না, চলবে? নাহিদ আবার মাথা দোলালো, জি, দৌড়াবে। নুহা হাসল, হাতে তার মিষ্টির বাটি। এরপর ঢুকে গেল ঘরে। এপাশে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে নাহিদ। মেয়েটা ঝগড়ুটে হলেও মন ভালো, এরকম একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব হলে দারুণ হতো। ঘড়ির জলজলে কাটায় 6:30 বাজে। মাগরিবের আজান পড়েছে সবে। মাইক ফুঁড়ে সেই মধুর সুর ছুঁয়ে যাচ্ছে গাজীপুরের অলিগলি। পবনে পবনে সৃষ্টিকর্তার জয়ধ্বনি কেবল। পুষ্পিতা নামাজ সেরে উঠতে না উঠতেই হাতখানা ছো মেরে লুফে নিল নুহা।
তারপর এক টানে থামল তীব্রদের দরজার সামনে। হতচেতন মেয়েটার বৃত্তাকার চোখ কোটর ছাড়ায় না আজ। নুহার হাবভাব আগাগোড়া নখদর্পণে কিনা। তবে তীব্রর ঘর দেখে বক্ষস্থলে দ্রিমদ্রিম শব্দ শোনা গেল। সাথে ফিরে এলো অতীতের সমস্ত উচাটন। প্রশ্ন করল চাপা গলায়, এখানে কেন আনলি? নুহা গলা উঁচু করে একবার ভেতরটা দেখে নেয়, পাছে নাহিদ এসে পড়ে। স্বর নামিয়ে বলে, তোর স্যারের কিছু মাছ কাটতে হবে বুঝলি, আমি তো এসব দেশি ছোট মাছ ধরতেই পারি না, না হলে আমিই কাটতাম, তুই একটু কেটে দিবি, তাহলে ওনাদের উপকার হতো। পুষ্পিতা অবাক হয়ে বলল, তুই আজকাল স্যারের উপকার নিয়েও ভাবছিস? নুহা নিভে এলো, আমতা আমতা করে বলল, না আসলে আম্মু মাঝে মধ্যে বলে না প্রতিবেশীর প্রতিবেশীকে সাহায্য করার কথা, তাই আর কি। পুষ্পিতা দম ফেলল, জিজ্ঞেস করল, মাছ কোথায়? রান্নাঘরে, আয়। নুহা হেঁটে গেল সামনে, চোখে মুখে খুশি। পুষ্পিতাটা শুনলে না করবে না, ও আগেই জানত, চেনে তো মেয়েটাকে। পুষ্পিতা তখন ধীর পায়ে ওর পিছু নিয়েছে, অথচ সুনয়নার চাউনি দয় ধুরে বেড়ায় আশেপাশে, যে চাউনিতে হন্যে ভাব, কাউকে নিরন্তর খুঁজে চলা। নুহা পিছন ফেরেও নি এর মাঝে, কিন্তু ফটাফট বলে ফেলল, এত খুঁজে লাভ নেই রে গাধি, তোর স্যার এখনো বাসায় ফেরেনি। পুষ্পিতা অন্য মনস্ক ছিল, হঠাৎ কথায় চমকে উঠল একদম, মিয়ে বলল, আমি ওনাকে খুঁজব কেন? নুহা ফিরে যায়, টেনে টেনে বলে, হ্যাঁ হ্যাঁ সেই, কাকে খুঁজছিস কাকে না খুঁজছিস আমার ঢের জানা আছে। যাকগে, চল কাজে লাগি, তুই মাছ কাট আর আমি সবার জন্য কফি বানাই। পুষ্পিতা ঠোঁট টিপে ঘাড় নাড়ল, কিন্তু মনটা ঝুপ করে খারাপ হলো বইকি। স্যার এখনো ফেরেননি, ওর সাথেই তো বাড়ির গেট অবধি এলেন, তবে কি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছেন কোথাও? গেলে যে নাহিদ ভাইয়েরও যাওয়ার কথা, কই তিনি তো বাসাতেই আছেন। পরপরই সতর্ক হয় মেয়েটা, স্যার ফিরতে নাই পারেন, কাজে যেতেই পারেন নিজের, ও এত ভাবছে কেন? চকচকে কফি মেকারটা ধরে ধরে দেখছে নুহা, বেশ দামি, এটা গত সপ্তাহেই কিনে এনেছিল তীব্র। অনেক রাত অবধি পড়তে হয়, নোটস করতে হয়, সেজন্য জেগে থাকতে কাজে লাগে। নুহা প্রথমে কফি পাউডার ঢালল ফিল্টারে, এরপর গুনে গুনে 3 কাপ পানি দিল সেথায়। সুইচ টিপে এক পল ঘুরে চাইল পুষ্পিতার পানে। একটু আগের মাথায় জড়ানো সুতির ওড়নাটা এখন কোমরে পেঁচানো ওর। মেঝেতে ছোট পলিথিন রেখে তার ওপর বটি পেতে বসেছে। অতিরিক্ত ফর্সা হস্ত, মুঠোয় কই মাছগুলো চিহ্ন তুলেছে বড্ড। পুষ্পিতার আনমনা মুখখানা নুহা মন দিয়ে দেখল, মেয়েটা যে কি সুন্দর, মাঝে মধ্যে ওরই নজর দিতে ইচ্ছে করে। মৃগনয়নের সাথে পুরন্ত ঠোঁট দুটোতে কি মায়া, কি সম্মোহন। ছেলেরা কি আর এমনি এমনি পাগল হয়? নুহাই ছেলে হলে কবে পুষ্পিতাকে ধরে বেঁধে বিয়ে করে ফেলত। নিজের ভাবনায় নিজেই মজা পেল মেয়েটা, ফিক করে হেসে ফেলল জোরে। পুষ্পিতা আওয়াজ শুনে চোখ তোলে, বুঝতে না পেরে বলে, হাসছিস কেন? নুহা ঠিক উত্তর দিল না, বরং মাথা নাচিয়ে বলল, পুষ্পিতা রে, তুই তো গেলি। ও নাকচোখ গোটায়। নুহার কথা আমলে না নিয়ে মন দেয় কাজে। এমনিতেই কিচ্ছু ভালো লাগছে না, তার উপর ফাজিল মেয়ে আরও মজা নিচ্ছে। পুষ্পিতা বটির গায়ে আঁশ ছাড়াতে ছাড়াতে উদাস হল। স্বচ্ছ চোখের পর্দায় ভেসে উঠল গতবারের কথা। সেবার রান্না করার পুরোটা সময় তীব্র দাঁড়িয়েছিল পাশে, আজকে নেই। এজন্যই কি সব ফাঁকা লাগছে ওর? না হলে আসবাব দিয়ে ভর্তি বসত এমন শূন্য ঠেকবে কেন? এই শূন্যতা আসলে কিসের? ঘরবাড়ির না পুষ্পিতার হৃদয়ের? রান্নাঘর থেকে কফির দারুণ সুঘ্রাণ ছুটে আসছে কক্ষে। নাক টেনে লম্বা করে শ্বাস টানল নাহিদ। আহ, কি ঘ্রাণ! ঠিক সেই সময় কাপ হাতে চৌকাঠে এসে দাঁড়াল নোহা। খোলা দরজার কাঠে দুটো টোকা দিয়ে শুধল, আসবো? নাহিদ ল্যাপটপ মেলে বসেছিল। আগামীকাল থেকে তার অফিস জয়নিং। স্ক্রিন অফ করতে করতে বলল, আসুন আসুন। নুহা ভেতরে ঢোকে, কাপ বাড়িয়ে বলল, নিন, চা বানাইনি, কফি বানালাম। মেকার, জল আর বিদ্যুৎ আপনাদের, তবে দুধ, চিনি, কফি আমি বাসা থেকে এনেছি। নাহিদ বলল, ছি ছি, আপনি এভাবে হিসেব কেন দিচ্ছেন? আমার আপনার বলে কি কিছু আছে? সবই তো একটা খেলেই হলো। ঠিক সেদিনের মতো আরেকটা কথা। আকার ইঙ্গিতে কি বোঝালো আজ? নুহার জিনিস আর ওর জিনিস একই। ছক সাজিয়ে মেয়েটার বুক কাঁপে ফের, কিন্তু আজ এই কাঁপুনি সে গিলে নিতে চায় না। উগড়ে দিতে অকারণে খ্যাক করে বলে, এই, আপনি সবসময় এভাবে কথা বলেন না তো। নাহিদ সবে কাপের কোনায় ঠোঁট ছোঁয়াতে যাচ্ছিল, চোখ তুলল বিস্মিত বনে। কি বললাম? তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন।
আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।